আজকে আমরা বিপরীত বৃত্তীয় অপেক্ষক বা ইনভার্স সার্কুলার ফাংশনটা নিয়ে আলোচনা করতে চলেছি। তো প্রথম হচ্ছে যে বিপরীত বৃত্তীয় অপেক্ষকগুলো কি জিনিস, এগুলো নিয়ে কিছু কিছু জায়গাতে আমরা এর আগেও কাজ করেছি, কোনো কোনো জায়গায় লিখেওছি। তো সেইগুলোকে একটা জায়গায় আমরা পুরো জিনিসটাকে আলোচনা করব। যেমন ধরো কোথাও হয়তো অঙ্ক করতে গিয়ে তুমি দেখলে যে সাইন থিটার মানটা এলো 1/3। তো এইবারে সাইন থিটার মান 1/3, অর্থাৎ সাইনের কোণের মান 1/3 হয়, এটা কিন্তু আমাদের মুখস্থ নেই বা জানা নেই। জানা নেই বলতে টেবিল দেখলে আমরা খুঁজে পাবো, কিন্তু আমাদের সেভাবে মুখস্থ তো নেই। আমরা যে স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো মানে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি বা 90 ডিগ্রির মানগুলো জানা আছে, সেইভাবে এই মানটা 1/3টা কোণের ক্ষেত্রে আসবে সেটা আমাদের জানা নেই। তো তখন কি করি আমরা, তখন যদি কোণের মানটা লিখতে হয় সেক্ষেত্রে তখন আমরা এইভাবে লিখে থাকি যে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 1/3, অর্থাৎ সাইন ইনভার্স 1/3 মানে কি না, সেই কোণটাকে নির্দেশ করবে যে কোণটা সাইন নিলে মানটা 1/3 আসবে। অর্থাৎ যখনই কোনো বিপরীত বৃত্তীয় অপেক্ষক আমরা লিখব সেটা আসলে কি না একটা কোণকে সূচিত করবে। তাহলে যে কোনো বিপরীত বৃত্তীয় অপেক্ষক মানেই একটা কোণ। তাহলে সেটা সাইন ইনভার্স লিখি বা কস ইনভার্স বা ট্যান ইনভার্স, প্রত্যেকটা বিপরীত বৃত্তীয় অপেক্ষকই একটা কোণকে নির্দেশ করে। এখানে দেখো এই বিপরীত বৃত্তীয় অপেক্ষকের জন্য আমরা যে সিম্বলটা ব্যবহার করেছি সেটা হচ্ছে পাওয়ারের জায়গায় -1। তো এটা কিন্তু পাওয়ারের -1 নয়। যেমন তুমি কোথাও x টু দি পাওয়ার -1 লিখলে ভাবো 1/x, তো sin ইনভার্স 1/3 মানে 1/sin 1/3, তা কিন্তু নয়। অর্থাৎ এখানে এই যে পাওয়ারের জায়গায় -1টা ব্যবহার করছি, এটা হচ্ছে আমাদের বিপরীত বৃত্তীয় অপেক্ষকের নোটেশন বা সিম্বল। ঠিক আছে, তো এখানে যেরকম সাইন ইনভার্স বললাম, ঠিক একই রকম ভাবে ট্যান ইনভার্স হবে, ট্যান ইনভার্স, কট ইনভার্স, সেক ইনভার্স, কোসেক ইনভার্স ইত্যাদি। অর্থাৎ 6টা যে আমাদের ত্রিকোণমিতিক অপেক্ষক আছে সবারই বিপরীত বৃত্তীয় অপেক্ষক থাকবে। ঠিক আছে, তাহলে বিপরীত বৃত্তীয় অপেক্ষক মানে কিছুই না, একটা কোণের মানকেও নির্দেশ করবে। তাহলে বিপরীত বৃত্তীয় অপেক্ষক হচ্ছে একটা কোণ। ঠিক আছে, এইবারে প্রথমেই আমাদেরকে কতগুলো জিনিস জানতে হবে। যে এই যে আমরা লিখছি সাইন ইনভার্স 1/3, তার মানে সাইন ইনভার্স বলি বা ট্যান ইনভার্স বলি, এইখানটাতে একটা মান থাকবে কিছু। এবারে সেই মানগুলোর মধ্যে কোন কোন মান নেওয়া যাবে আর কি নেওয়া যাবে না, সেইগুলো আমাদের একটা চার্ট আছে, বইয়েও তোমরা চার্টটা পাবে। আমি এখন সেইটাকে আলোচনা করছি। ঠিক আছে, দেখো কিভাবে আমরা ওইগুলোকে আলোচনা করব, এবং ওই প্রত্যেকটা মান কিন্তু আমাদের মনে রাখতে হবে, অঙ্ক করার সময় ওগুলোর প্রয়োজন হবে। সেগুলো কি, আমাদের যে 6 রকমের বিপরীত বৃত্তীয় অপেক্ষক আছে, প্রত্যেকটার ক্ষেত্রে ধরো আমরা যেরকম সাইন ইনভার্স লিখছি, তাহলে সাইন ইনভার্স x, cos ইনভার্স x, tan ইনভার্স x, cot ইনভার্স x, cosec ইনভার্স x, sec ইনভার্স x সবগুলোই আসবে। তাহলে এই যে লিখলাম আমরা 6টা, এই প্রত্যেকটার ক্ষেত্রে এই x এর মান কি কি গ্রহণযোগ্য সেইগুলো কি, সেই মানগুলোকে জানতে হবে। আর ওই x এর মানের জন্য এই যে সাইন ইনভার্স বলছি সেটা তো একটা কোণকে নির্দেশ করবে, সেই কোণটার মানের মধ্যে কোনগুলো প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান সেইগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে এই x এর মানটাকে আমরা বলছি ডোমেন বা ক্ষেত্র, আর সাইন ইনভার্স x এর মানটাকে আমরা বলছি ওর পাল্লা, এবং তার প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান কি সেইগুলো আমাদেরকে জানতে হবে। ওগুলো অঙ্ক করার সময় কাজে লাগবে। তো আমি এখানে একটা ছকের আকারে এই পুরোটা লিখছি। ঠিক আছে, তোমরা এটা বইও পেয়ে যাবে। ঠিক আছে, এবার কি কি মান আসবে সেইগুলো আমরা একটু আলোচনা করে নেব। প্রথম হচ্ছে এখানটায় আমরা অপেক্ষকটা লিখছি। অপেক্ষক লেখার পর এখানে লিখছি x এর মান, যেটা x এর মান বলছি সেটাকে বলে ক্ষেত্র বা ডোমেন। ঠিক আছে, তো এই ডোমেনটা হচ্ছে x, আর এখানে আমরা মুখ্য মানটা লিখবো, মানে ওই কোণের যে মানটা যেটা আমাদের আসবে, যেটা আমাদের লাগবে কাজে। ঠিক আছে, ওই মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু বলে এটাকে। তো এই প্রিন্সিপাল ভ্যালুগুলো প্রত্যেকটারই আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তো আমি সেইগুলো এক এক করে লিখছি। প্রথমেই যখন সাইন ইনভার্স x, আমরা জানি যে সাইন ইনভার্স x মানে একটা কোণকে নির্দেশ করছে।
তাহলে এক্সটা হচ্ছে কি না কোনো কোণের সাইন নিলে যে মানটা আসে সেটা হচ্ছে আমার এক্স। কারণ আমরা একটু আগেই লিখেছিলাম যে sin থিটা ইকুয়াল টু এক্স যদি হয় তাহলেই তো থিটা ইকুয়াল টু sin ইনভার্স এক্স লিখবো। তার মানে এক্সটা কি না এক্সটা কোনো একটা কোণ আছে যার সাইন নিলে ওই মানটা পাওয়া গেছে। তো আমরা জানি কোণের মান যতই হোক না কেন ছোট বড় যাই হোক সাইন বা কস নিলে তার মানটা কখনোই -1 থেকে +1 এর বাইরে যায় না। অর্থাৎ এক্ষেত্রে sin ইনভার্স x এর ক্ষেত্রে x এর মান হবে -1 থেকে 1 এর মধ্যে, ঠিক আছে। আর -1 টা sin কত মান হয় -90 ডিগ্রি, +1 টা +90 ডিগ্রি। তাহলে সেই কারণের জন্য sin ইনভার্স x এর ক্ষেত্রে প্রিন্সিপাল ভ্যালুটা হবে -π/2 থেকে +π/2। ঠিক একই রকম ভাবে এটা sin ইনভার্স x হলো। cos ইনভার্স x এর ক্ষেত্রে আমরা একই জিনিস জানি যে কোণের মান যাই হোক না কেন sin বা cos নিলে দুটোই -1 থেকে +1 এর মধ্যে থাকে। তাহলে সেই ক্ষেত্রে cos ইনভার্স x এরও x এর মানটা বা ক্ষেত্রটা -1 থেকে 1 হবে। আর এখানে মুখ্য মানটা কত হবে -1 sin এর cos এর কততে আছে না cos 180 ডিগ্রি হলে -1 হয় আর 0 ডিগ্রিতে 1 হয়। তার মানে 0 থেকে 180। তাহলে cos এর ইনভার্স x এর ক্ষেত্রে প্রিন্সিপাল ভ্যালুটা হবে 0 থেকে π। ঠিক একই রকম ভাবে tan ইনভার্স x টা কি হবে না আমরা জানি tan এর দেখো 0 তে মান 0 হয় আর tan 90 টা ইনফিনিটি হয়, ঠিক আছে। ঠিক একই ভাবে tan এর নেগেটিভ যদি অ্যাঙ্গেল নিই তাহলে মানগুলো মাইনাসে আসে। তাহলে tan -90 হলে -ইনফিনিটি হবে। তার মানে tan ইনভার্স x এর ক্ষেত্রে x এর মান -ইনফিনিটি থেকে +ইনফিনিটি যা কিছু হতে পারে, অর্থাৎ যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। সেই জন্য এর ক্ষেত্রটা বা x এর মানটা হবে r। r বলতে কি না -ইনফিনিটি থেকে +ইনফিনিটি যা কিছু। আর -ইনফিনিটি tan এর কততে হয় না -90 ডিগ্রিটা +ইনফিনিটিটা +90 এ আসে। সেই জন্য tan ইনভার্স x এর প্রিন্সিপাল ভ্যালু হবে -π/2 থেকে +π/2। এবারে এইখানে দেখো ক্লোজ ব্র্যাকেট ছিল, ক্লোজ ব্র্যাকেট বা ক্লোজড ইন্টারভ্যাল ছিল। ক্লোজড ইন্টারভ্যাল মানে 0 থেকে শুরু করে পাই পর্যন্ত সমস্ত মান ধরা যাবে, 0টাকেও ধরা যাবে পাইটাকেও আর মাঝামাঝি গুলো তো থাকছে। কিন্তু যখন ওপেন ব্র্যাকেটে লিখব তখন এই ধারের বা প্রান্তীয় মান দুটো যেগুলো আছে সেইগুলোকে নেওয়া যাবে না, ঠিক আছে। কেন নেওয়া যাচ্ছে না না যেহেতু tan ইনভার্স এই tan 90 আর -90 টা ইনফিনিটি বা ইনফিনিটি হয়। তো ইনফিনিটি তো পার্টিকুলার কোনো ভ্যালু নয়, একটা ধারণা হিসেবে আমরা ইনফিনিটিটাকে ব্যবহার করি। যখন +ইনফিনিটি লিখি তার মানে সেটা পজিটিভ সেন্সে খুব বড় সংখ্যা, -ইনফিনিটি মানে নেগেটিভ ক্ষেত্রে ওটা খুব ছোট, ঠিক আছে। তো পার্টিকুলার কোনো ভ্যালু নয় একটা কনসেপ্ট, বা অনেক ক্ষেত্রে আমরা আনডিফাইন্ড বা অসংজ্ঞাতের জন্য ওই চিহ্নগুলো ব্যবহার করে থাকি। তাহলে সেই কারণের জন্য ওটা পার্টিকুলার কোনো ভ্যালু নয় বলে এগুলোকে এক্সক্লুড করতে হবে, ছেড়ে দিতে হবে। সেই জন্য ওপেন ইন্টারভ্যাল হিসেবে লেখা হয়েছে। আবার cot ইনভার্স x এর ক্ষেত্রে কি হবে না cot এর ক্ষেত্রেও আমরা জানি মানটা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি যা কিছু হতে পারে, অর্থাৎ পুরো বাস্তব সংখ্যার সেটটাই ওখানে চলে আসবে x এর মান হিসেবে। তাহলে এখানেও আমাদের ভ্যালুটা কত হবে না 0 থেকে π, কারণ cot 0 টা +ইনফিনিটি আর cot π টা -ইনফিনিটি। তো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি তার মানে 0 থেকে π। এরপর নেক্সট হচ্ছে কোসেক ইনভার্স x। আমরা জানি যে কোসেকটা কোথা থেকে আসে না কোসেক হচ্ছে সাইনের অনন্য। এবার x টা দেখো সাইনের ক্ষেত্রে x টা কি ছিল না x এর মান ছিল -1 থেকে +1 এর মধ্যে। তাহলে যে সংখ্যাগুলো -1 থেকে +1 এর মধ্যে থাকে তাদের মান, তাহলে সাংখ্য মান যদি বলি আমরা নিশ্চয়ই সেটা সব সময় 1 এর চেয়ে ছোটই হবে। কারণ -1 থেকে 1 এর মধ্যে যা সংখ্যাই আমরা লিখি না কেন কখনোই সেটা 1 এর চেয়ে বেশি হবে না, সব সময়ই 1 এর চেয়ে ছোটই আসবে। কোসেকটা হচ্ছে সাইনের অনন্য। তাহলে এখানে x টা যদি 1 এর থেকে ছোট হয় তাহলে এর ক্ষেত্রে যখন সেটা অনন্য হয়ে আসবে তাহলে যে কোনো 1 এর চেয়ে ছোট সংখ্যার অনন্য কি হয় না 1 এর চেয়ে বেশি হয়। তাহলে সেই কারণের জন্য কোসেক ইনভার্স x এর ক্ষেত্রে x এর সাংখ্য মানটা সর্বদাই 1 বা 1 এর চেয়ে বেশি আসবে। আর কোসেক আর সাইনের ক্ষেত্রে এই দুটোরই মুখ্য মান একই হবে, কিন্তু একটা জায়গায় অসুবিধা হবে। কারণ আমরা যদি বলি যে কোসেকের ক্ষেত্রে মুখ্য মান আমি -90 থেকে +90 নেব, তাহলে -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রির মাঝখানে 0 ডিগ্রিটা তো পড়বে। কোসেক 0টা কত হয়ে যায়
না কোসেক জিরোটা ইনফিনিটি হয়, কারণ কোসেক জিরো হচ্ছে 1/sin জিরো, আর sin জিরো জিরো হয়। তো ইনফিনিটিটাকে তো আমরা মান হিসেবে ধরি না, যে কারণে জন্য এখানে ওপেন ব্র্যাকেট নিয়েছিলাম, আমরা ওপেন ইন্টারভ্যাল নিয়েছিলাম। তাহলে ওই মানটাকে আমাদেরকে ছাড়তে হবে। তাহলে -90 থেকে +90 সবকিছুই নেব, মাঝে জিরোটাকে বাদ দিতে হবে। তো কিভাবে লিখবো না, -90 থেকে শুরু করে জিরোর আগে অবধি যাব, ওই জন্য এখানে ওপেন ব্র্যাকেট দিয়েছি, ঠিক আছে। তারপর জিরোর পর থেকে আবার 90 অবধি যাব, তাহলেই মাঝখানে জিরোটা আমরা বাদ দিয়ে দিতে পারলাম, ঠিক আছে। তাহলে সেই জন্য কোসেক কিংবা সেক্স এর ক্ষেত্রে মুখ্য মানটা হবে -90 থেকে 90 ডিগ্রি থেকে জিরোর আগে অবধি, আর 0 ডিগ্রির পর থেকে 90 ডিগ্রি অবধি। আবার একই ভাবে সেক কিংবা সেক্স, এখানে দেখো সেকটা তো কসের অনন্যক হিসেবে আছে, এবং কসের ক্ষেত্রে x এর মান -1 থেকে +1, অর্থাৎ সাংখ্য মানটা 1 এর চেয়ে ছোট। তাহলে সেক কিংবা সেক্স এর ক্ষেত্রেও x এর সাংখ্য মানটা 1 বা 1 এর চেয়ে বড় হবে, আর এরও প্রিন্সিপাল ভ্যালুটা কসের মতোই হবে। আবার এখানেও একটা গোলমাল আছে, দেখো কসের ক্ষেত্রে 0 থেকে পায়, তার মানে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, তো মাঝখানে 90 ডিগ্রিটা তো পড়বে। sec 90টা কত হয় না, sec 90 হচ্ছে 1/cos 90, আর cos 90 0, তাহলে 1/0 তার মানে ইনফিনিটি চলে আসছে, আনডিফাইন্ড চলে আসছে, তাহলে ওইটাকে আমাকে বাদ করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা 0 থেকে পাই না নিয়ে কি করব না, 0 থেকে 90 এর আগে অবধি যাব, আর 90 এর পর থেকে আবার 180 ডিগ্রি অবধি যাব, তাহলে মাঝখানে 90টা ছেড়ে গেল। তাহলে এইটা হয়ে গেল আমাদের সেকের ক্ষেত্রে মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু। তো এই যে লিখলাম সাইনের এই x এর মানগুলো, ডোমেনগুলো এবং তার করেসপন্ডিং প্রিন্সিপাল ভ্যালু, মুখ্য মান বা পাল্লাও বলতে পারি, রেঞ্জও বলতে পারি, এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এগুলো আমাদের অঙ্ক করার সময় কাজে লাগবে। তাহলে এইটা হচ্ছে বিপরীত বৃত্তীয় অপেক্ষক বা ইনভার্স সার্কুলার ফাংশনের প্রথম জিনিস, যেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে অঙ্ক করার সময়, ঠিক আছে। এর পরের ধাপে আসবে আমাদের বিভিন্ন রকম ফর্মুলাগুলো। ফর্মুলাগুলোর প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে একটা ইনভার্স থেকে অন্য ইনভার্সে আমরা কিভাবে চেঞ্জটা করব বা ট্রান্সফর্ম করব। অর্থাৎ ধরো কোনো অঙ্কতে তোমাকে sin ইনভার্স x দেয়া আছে, তোমার প্রয়োজনে সেটাকে tan ইনভার্স x এ নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো কি করে sin ইনভার্স থেকে tan ইনভার্সে কনভার্ট করতে হয়, তো আমরা জানি ত্রিকোণমিতিক অপেক্ষকগুলোর ক্ষেত্রে প্রত্যেকটার সঙ্গে রিলেটেড, সেই জন্য যে কোনো ইনভার্স থেকে প্রয়োজনে আমরা যে কোনো ইনভার্সে যেতে পারবো, ঠিক আছে। কিভাবে করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি, এগুলোকে আমি ফর্মুলার মধ্যে রাখছি না, তুমি ফর্মুলা হিসেবে যদি ভাবতে পারো, কিন্তু ফর্মুলা হিসেবে মনে রাখার প্রয়োজন হবে না। ক্লাস 10 এ যে আমরা ট্রিগোনোমেট্রিক ফর্মুলাগুলো শিখেছিলাম, সেইগুলো দিয়ে নিজেরাই একটা থেকে আরেকটাতে চেঞ্জগুলো আমরা করে নিতে পারবো, এইগুলোকে আলাদা করে মুখস্থ করার দরকার হবে না। কিভাবে করবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। এবার আমরা একটা ইনভার্স থেকে অন্য ইনভার্সে কিভাবে কনভার্ট করবে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। ধরো কোথাও sin ইনভার্স x দেয়া আছে, তুমি চাইছো এটাকে tan ইনভার্সে কনভার্ট করতে। তো আমরা একটু আগেই বললাম যে কোনো বিপরীত বৃত্তীয় অপেক্ষক মানে হচ্ছে একটা কোণ, তাহলে sin ইনভার্স x টাকে আমরা ধরা যাক থিটা ধরে নিলাম। তাহলে এখান থেকে x কত লিখতে পারবো না sin থিটা, কারণ ইনভার্স একদিক থেকে আরেক দিকে গেলে উঠে যায়, যদি ইনভার্স না থাকে তাহলে অন্য দিকে গেলে ইনভার্স আসবে, আর যদি ইনভার্স থাকে তাহলে সেটা অন্য দিকে নিয়ে গেলে ইনভার্সটা উঠবে, ঠিক আছে। তাহলে x টা হলো sin থিটা। তাহলে cos থিটার মান কিভাবে পাবো আমরা না, cos থিটা আমরা জানি √1 - sin স্কয়ার থিটা, এগুলো সব ক্লাস 10 এর ফর্মুলা। এবার sin থিটাটা x, তাহলে sin স্কয়ার থিটা কত হয়ে গেল 1 - x স্কয়ার √, ঠিক আছে। তাহলে এবারে যদি tan এ আমাকে কনভার্ট করতে হয়, তাহলে tan থিটা সমান কত লিখতে পারি না, tan থিটা হচ্ছে sin থিটা বাই cos থিটা। এবার sin থিটাটা আমাদের এসেছে x, আর cos থিটাটা √1 - x স্কয়ার, তাহলে tan থিটা হয়ে গেল x বাই √1 - x স্কয়ার। অতএব থিটাটা কত লিখতে পারবো না, tan টাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে x বাই √1 - x স্কয়ার। তাহলে থিটা কে ছিল না, থিটা ছিল sin ইনভার্স x। তাহলে দেখো sin ইনভার্স x টা আমাদের tan এ কনভার্ট করলে কি চলে এলো না, tan ইনভার্স x বাই √1 - x স্কয়ার। তো এইগুলো তো আমাদের ক্লাস 10 এর ধারণা থেকে আমরা করে ফেলতে পারবো, আলাদা করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তাহলে sin থেকে যেরকম আমরা tan এ গেলাম, tan থেকে sec, cosec, cot, যে কোনো প্রয়োজনে যে কোনো জায়গার ইনভার্স থেকে যে কোনো জায়গার ইনভার্সে যেতে পারবো। তো এইগুলোকে এইভাবে আমরা নিয়ে আসতে পারছি, ঠিক আছে। এবারে যখন পার্টিকুলার অঙ্ক করব, অঙ্ক করার সময় হয়তো sin ইনভার্স x ছিল, আমাকে tan ইনভার্স x এ কনভার্ট করে, ওটা tan এ আমি কনভার্ট করতে চাইছি,
তখন কিন্তু এত ডিটেলসে আমার করে ওখানে দেখানোর প্রয়োজন হবে না। আমরা একেবারে সরাসরি সাইন ইনভার্স x এর পরের লাইনেই ট্যান ইনভার্স এইটা লিখতে পারবো। কিভাবে লিখবো না, এইগুলোকে ক্লাস 10 এ যেরকম ত্রিভুজ এঁকে করতাম ঠিক সেইভাবে চেঞ্জটা তুমি করে নিতে পারবে। তাহলে অঙ্ক করার সময় কিন্তু এত ডিটেলসে আমরা করব না, পাশে ছোট্ট করে এইটা করে নিয়ে লিখে দেবো ওখানে। যেমন এখানে ধরো সাইন আছে, সাইনটা কি হয় না, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন ইনভার্স x আছে, তাহলে লম্বটা x আর অতিভুজটা 1, তাহলে লম্ব x আর অতিভুজ 1, তাহলে ভূমিটা কত হবে না √1 - x²। এটা পিথাগোরাস থেকে আমরা লিখতে পারি। তাহলে tan কত হয় না, tan হবে লম্ব বাই ভূমি। তার মানে এই সাইন ইনভার্সটাকে যখন tan ইনভার্সে লিখবো ওটা হয়ে যাবে x বাই √1 - x²। তাহলে এইভাবে ত্রিভুজ এঁকে করে নিলে অঙ্ক করার সময় জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমরা যে কোনো ইনভার্স থেকে যে কোনো ইনভার্সের চেঞ্জটা করে নিতে পারবো। যদি কোথাও প্রমাণ করার দরকার হয় যে দেখাও সাইন ইনভার্স x সমান tan ইনভার্স এত, তাহলে তো আমাকে এইভাবেই করতে হবে, কারণ তখন পরের লাইনে যদি আমি এটা লিখে দিই তাহলে তো দেখানো কিছুই হলো না। কিন্তু অঙ্ক করার সময় আমাদের এত ডিটেলসে দেখানোর প্রয়োজন নেই। সেক্ষেত্রে যখন অঙ্ক করবো যদি সাইন ইনভার্স xটাকে tan এ বা অন্য কিছুতে লিখতে হয়, সরাসরি পরের লাইনে এই ত্রিভুজ এঁকে পাশে রাফে করে দিয়ে ওখানে জাস্ট লিখে দেবো মানটা। ওটার জন্য কোনো রকম কোনো নম্বর কাটার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। অঙ্ক করার সময় সব জায়গাতেই ওইভাবে আমরা করবো, তখন এই ফর্মুলা করে এই এত সব করে চেঞ্জটা করার প্রয়োজন হবে না। তাহলে এইভাবে আমরা যে কোনো ইনভার্স থেকে যে কোনো ইনভার্সে কনভার্ট করতে পারি, ঠিক আছে। তাহলে এটা গেল প্রথম ধাপ। এবারে দ্বিতীয় ধাপে যে ফর্মুলাগুলো আসবে সেইগুলো কি কি। সেকেন্ড ধাপে যে আমাদের ফর্মুলা যেগুলো আসবে সেগুলো হচ্ছে যেগুলোর মধ্যে পূরক কোণের সম্পর্ক ছিল ক্লাস 10 এ। মনে করে দেখো সাইনের পূরক কোণ হিসেবে আসতো cos, sin 90 - θ = cos θ, অর্থাৎ সাইনের পূরক হচ্ছে cos। ঠিক একই ভাবে tan এর পূরক হচ্ছে cot আর sec এর পূরক হচ্ছে cosec। তো এইগুলোর ভেতরে একটা করে সম্পর্ক আমরা পাবো। কি কি পাবো না, তিনটে ফর্মুলা এখান থেকে আমাদের আসবে। sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x, এটা হবে π/2। সেকেন্ড হচ্ছে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x, এটাও হবে π/2। থার্ড আসছে sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x, এটাও হবে আমাদের π/2। তাহলে এই তিনটে ফর্মুলা থেকে দেখো একটা জিনিস দেখতে পাচ্ছি যে যদি একই মানের sin ইনভার্স আর cos ইনভার্স নিয়ে যোগ করি, অর্থাৎ যাদের মধ্যে ওই রকম পূরক কোণের সম্পর্ক আছে সেই দুটোর ইনভার্স একই মানের যোগ করা হয়, তাহলে 90 আসবে, π/2 আসবে। সেটা sin ইনভার্স প্লাস cos ইনভার্স x এর ক্ষেত্রে হলে, বা tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x, বা sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x। এই তিনটে হচ্ছে আমাদের প্রথম ধাপের ফর্মুলা। এবার এইগুলোর একটা প্রমাণ, তিনটে প্রমাণই একই রকম হবে। আমি একটা প্রমাণ করে দেখাচ্ছি কিভাবে করতে হবে, বাকিগুলো তোমরা নিজেরা করতে পারবে। তো ধরো প্রথম প্রমাণটা আমরা করতে চাইছি যে কি করে ওটা এলো। তো ধরা যাক sin ইনভার্স x টাকে আমরা ধরে নিলাম θ, তাহলে এখান থেকে x লিখতে পারবো sin θ। তাহলে এই সাইনটাকে আমরা এবার লিখছি এইভাবে cos π/2 মাইনাস θ, পূরক কোণের সম্পর্ক অনুযায়ী। এবারে এই cosটাকে বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে এদিকে cos ছিল, বাঁ দিকে এলে তাহলে ওটা cos ইনভার্স হয়ে আসবে। তাহলে cos ইনভার্স x π/2 মাইনাস θ। এবারে এইটা আর এইটাকে যোগ করো, বাঁ দিকের সঙ্গে বাঁ দিক, ডান দিকের সঙ্গে ডান দিক। তো বাঁ দিক দুটো যোগ করলে কি আসছে না sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x, আর এই দুটোতে যখন যোগ করব দেখো θ আর মাইনাস θ কেটে গিয়ে পড়ে থাকবে শুধু π/2। তাহলে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x π/2। ঠিক একই ভাবে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ওটাও হবে π/2, sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x ওইটাও হবে π/2, ঠিক আছে। তাহলে একই মানে sin ইনভার্স প্লাস cos ইনভার্স যদি যোগ করি তাহলে π/2 হবে। এবারে এইখানটাতে একটা জিনিস লক্ষ্য করবে, ধরো আমি কোথাও বলছি এইটা যে sin ইনভার্স 2 প্লাস cos ইনভার্স 2 এর মান কত। এবারে তুমি যদি দেখলে যে একই মানের sin ইনভার্স প্লাস cos ইনভার্স আছে, তাহলে এইটা π/2 হবে, কারণ সূত্র আমার তাই বলছে। তাহলে কিন্তু ভুল হয়ে গেল। কেন ভুল হলো না, এই যে sin ইনভার্স 2 আর cos ইনভার্স 2 লিখছি, তো sin ইনভার্স 2 কি বাস্তবে সম্ভব? কারণ একটু আগেই আমরা পড়লাম যে sin ইনভার্স x যখন হবে x এর মানটা -1 থেকে +1 এর মধ্যে থাকতে হবে,
ওর বাইরে থাকলে কিন্তু তার অস্তিত্বই নেই। কাজে এখানে এই যে সাইন ইনভার্স 2 বা কস ইনভার্স 2 বলছি, এইগুলোর তো অস্তিত্বই নেই। তো যার অস্তিত্ব নেই তাদের যোগ করি আর বিয়োগ করি, কি যায় আসে, ওগুলো তো হয়ই না। তাহলে এক্ষেত্রে কিন্তু π/2 হবে না। অর্থাৎ যখন আমরা এই ফর্মুলাগুলো প্রয়োগ করব, চোখ কান বুঝে করলে হবে না। সেখানে x এর সম্ভাব্য মান কি হতে পারে না পারে, সেগুলোর অস্তিত্ব আছে না আছে, সেইগুলো বিচার করে তারপর কিন্তু আমাদেরকে এই সূত্রগুলো প্রয়োগ করতে হবে। ঠিক আছে? ওইভাবে ব্লাইন্ডলি কিছু ফলো করা যাবে না। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা গেল আমাদের প্রথম ধাপের সূত্রগুলো। এবারে দ্বিতীয় ধাপে যে সূত্রগুলো আসছে সেইগুলো কি কি? দ্বিতীয় ধাপে আমাদের যে সূত্রগুলো পাবো সেগুলো হচ্ছে 11 এর যে যৌগিক কোণের ফর্মুলাগুলো করেছিলাম, sin a + b cos a + b tan a + b, বা মাইনাসের গুলো sin a - b cos a - b tan a - b, সেইগুলোর সঙ্গে এখানে ইনভার্স সার্কুলার ফাংশনের যে যে ফর্মুলাগুলো রিলেশন আছে, সেইগুলোর মধ্যে কি ধরনের ফর্মুলা আসবে সেইগুলো এখন আমরা দেখব। আমি প্রথমেই ধরো দুটো সাইন ইনভার্সকে তো যদি যোগ করতে হলো, সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y, এইটা কত হবে, কি করে পাবো আমরা, না কিভাবে আসছে সেটা দেখাই। বাকি ফর্মুলাটা তোমরা নিজেরাই এরপর মনে রাখতে পারবে, মুখস্থ করার দরকার হবে না। ক্লাস 11 এর ফর্মুলাগুলো যদি মনে থাকে তাহলে এগুলোও মনে থাকবে অবশ্যই। কিভাবে আসছে দেখো, ধরা যাক আমরা সাইন ইনভার্স x টাকে ধরে নিলাম আলফা, তাহলে x টা কত হবে সাইন আলফা, এখান থেকে cos আলফাটা আমরা বের করে রাখি, তাহলে cos আলফা কত হবে √1 - sin স্কয়ার আলফা। এবার sin আলফাটা আমাদের x, তাহলে এটা হয়ে গেল √1 - x স্কয়ার। আর এই যে sin ইনভার্স y আছে, ধরা যাক এটাকে আমরা ধরে নিলাম বিটা, তাহলে এখান থেকে কি পাবো না y sin বিটা, এখান থেকে cos বিটাটা আমরা বের করে নিচ্ছি, cos বিটা হবে √1 - sin স্কয়ার বিটা। ঠিক আছে? sin বিটা হচ্ছে y, তাহলে √1 - y স্কয়ার। এইবারে sin আলফা প্লাস বিটার ফর্মুলাটা আমরা লিখছি, sin আলফা প্লাস বিটা অর্থাৎ sin a প্লাস b এর ফর্মুলা কি ছিল না sin a cos b প্লাস cos a sin b, অর্থাৎ sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা। এবার তুমি sin আলফা cos বিটা সবারই মানগুলো বের করা আছে, সেগুলো আমরা বসিয়ে দিচ্ছি। sin আলফা হচ্ছে x, cos বিটা হচ্ছে √1 - y স্কয়ার। পরের বার cos আলফা হচ্ছে √1 - x স্কয়ার, আর sin বিটা হচ্ছে y, তার মানে y √1 - x স্কয়ার। এদিকটা sin আলফা প্লাস বিটা ছিল, তাহলে যদি শুধু আলফা প্লাস বিটাটা বের করতে চাই তাহলে সাইনটাকে ওদিকে নিয়ে যাব, তাহলে এক পাশ থেকে ওর পাশে গেলে ইনভার্স হয়ে যাবে, তাহলে x √1 - y স্কয়ার প্লাস y √1 - x স্কয়ার। এবার আলফা মানে কি sin ইনভার্স x, আর বিটা মানে sin ইনভার্স y, তাহলে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়াল টু হয়ে গেল sin ইনভার্স x √1 - y স্কয়ার প্লাস y √1 - x স্কয়ার। তাহলে এইটা হয়ে গেল sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর ফর্মুলা। ঠিক আছে? তাহলে এইখানে যেটা আমরা ফর্মুলা পেয়ে গেলাম সেটা হচ্ছে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়াল টু sin ইনভার্স x √1 - y স্কয়ার প্লাস y √1 - x স্কয়ার। এইবার দেখো ফর্মুলাটা যখন তুমি মনে রাখবে কিভাবে রাখবে, না যদি দুটোই সাইন ইনভার্সকে যোগ করি তাহলে সাইন ইনভার্সই হবে, আর সাইনের যোগ আছে তো সাইনের যোগের ফর্মুলাটা ওখানে কি ছিল sin a + b তে, না sin a cos b প্লাস cos a sin b, অর্থাৎ একটা সাইন আর আরেকটার cos। তো যখন আমি এটা সাইন লিখব তো এটা তো সাইন ইনভার্স আছে, তাহলে এর যদি সাইন নিই তাহলে sin ইনভার্স x মানে কত হয়ে যাবে শুধু x, আর পরেরটার cos, তো sin ইনভার্স y কে যখন আমি cos ইনভার্সে কনভার্ট করব তাহলে √1 - y স্কয়ার হবে, কারণ cos স্কয়ার থিটা হয় 1 - sin স্কয়ার থিটা। পরের বার এইটার cos আর এইটার sin, এটার sin নিলে y শুধু y হয়ে যাবে, কারণ sin ই তো ছিল, তাহলে শুধু y, আর এটাকে cos এ কনভার্ট করলে √1 - x স্কয়ার। তাহলে এইভাবে তুমি মনে রাখতে পারবে ফর্মুলাগুলো। তাহলে দুটোই sin ইনভার্স যোগ করলে sin ইনভার্স হবে, আর ভেতরটা এইটা আসবে। এবারে দেখো যদি বিয়োগ করতাম তাহলে কি হতো না sin a - b এর ফর্মুলা থেকে আসবে, তাহলে sin a - b এর তো একই ফর্মুলা, শুধু মাঝে প্লাসের জায়গায় মাইনাস, তাহলে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর যা ফর্মুলা সেটাই হবে, মাঝে মাইনাস থাকলে এদিকেও মাইনাস চলে আসবে। তাহলে এইটা একটা ফর্মুলা হলো যে দুটো sin ইনভার্সকে যোগ বা বিয়োগ করলে কি হবে। ঠিক একই রকম ভাবে যখন আমরা tan এর ফর্মুলা এই cos এর ফর্মুলাগুলো করব তাহলে cos এর ফর্মুলাটাও তো একই ভাবে আসবে। কিভাবে আসবে না দেখো সেই ক্ষেত্রে যখন cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y করব
তখন দুটোই cos ইনভার্স হলে এদিকেও cos ইনভার্স হবে, আর প্লাস আছে তার মানে cos a প্লাস b এর ফর্মুলা থেকে আসবে। cos a প্লাস b এর ফর্মুলাটা কি ছিল? cos a cos b মাইনাস sin a sin b, অর্থাৎ প্রথমে দুটোই cos, তো এখানে তো cos ই আছে, তাহলে দুটোই যদি হয় cos তাহলে এটাও x হয়ে যাবে, এটা y, আর পরেরটাতে মাইনাস করে দুটোই sin, তাহলে এটা sin করলে হবে √1 - x স্কয়ার, আর এটা sin করলে হবে √1 - y স্কয়ার। তো দুটো রুটকে একসঙ্গে যদি লিখি তাহলে √1 - x স্কয়ার * 1 - y স্কয়ার বাইরে cos ইনভার্স, তাহলে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর ফর্মুলা হয়ে যাবে এটা। আর যদি মাঝে মাইনাস থাকে তাহলে cos a - b এর মাঝে ফর্মুলাটাতে প্লাস হয়ে যায়, তাহলে এদিকে মাইনাস থাকলে এদিকে প্লাস। ঠিক একই রকম ভাবে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলাটাও তাহলে tan a প্লাস b এর ফর্মুলা থেকে আসবে। tan a প্লাস b এর ফর্মুলা কি ছিল না tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, তাহলে দুটোই tan ইনভার্স থাকলে এদিকেও tan ইনভার্স, উপরে tan a প্লাস tan b তার মানে x প্লাস y, আর নিচে 1 মাইনাস tan a tan b, তাহলে 1 মাইনাস xy। আবার যখন মাইনাসটা হবে তাহলে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, এটা হয়ে যাবে tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy। তাহলে এই যে ফর্মুলাগুলো এগুলো হচ্ছে যৌগিক কোণের সঙ্গে রিলেটেড যে ফর্মুলা, সেইগুলো আমাদের ইনভার্সে যেভাবে আসবে সেই ফর্মুলাগুলো কিভাবে আসবে এটা বুঝতেই পারছো, সরাসরি ওই ফর্মুলাগুলো থেকে যেমন করে এইটা দেখালাম প্রত্যেকটা প্রমাণ ঠিক একইভাবে ওইভাবে আসবে। তাহলে এই ফর্মুলাগুলোকেও আমাদেরকে মনে রাখতে হবে, অঙ্ক করার সময় এইগুলো প্রয়োজন হবে। এরপর এর পরের ধাপে কি ফর্মুলাগুলো আসবে সেইগুলো আমরা দেখব। এর পরের ধাপে যে ফর্মুলাগুলো আসছে সেগুলো হচ্ছে গুণিতক কোণের সঙ্গে রিলেটেড যে ফর্মুলাগুলো ছিল। তো গুণিতক কোণে আমরা দু ধরনের কোণ পেয়েছিলাম, একটা কোণকে দ্বিগুণ করা আর একটা তিন গুণ করা, যেমন sin 2a cos 2a tan 2a আর sin 3a cos 3a tan 3a। এই ফর্মুলাগুলোও কিন্তু ঠিক একই ভাবে আসবে। কিভাবে আসবে? যেমন ধরো প্রথমে আমরা sin 2 এর ফর্মুলা কি জানতাম না sin 2a টা ছিল 2 sin a cos a, ঠিক আছে? তো এইটার সঙ্গে ইনভার্স সার্কুলার ফাংশনের রিলেটেড কি ফর্মুলা হবে? এইখানে দেখো এই যে দুইটা ছিল, দুইটা কার সঙ্গে কোণ ছিল? কোণের সঙ্গে। তো আমরা কি জানি যে এখানে কোণকে sin ইনভার্স x, sin ইনভার্স x টাই তো কোণ, তাহলে সেখানে দুই গুণ, তাহলে ওই দুইটা কিন্তু আগে থাকবে, ঠিক আছে? কারণ 2a বলছি, 2টা কিন্তু সামনে থাকছে না, কোণের সঙ্গে গুণ, তো এখানে sin ইনভার্স x টাই তো কোণ, তাহলে তার সঙ্গে দুই গুণ, তাহলে 2 sin ইনভার্স x। এর ফর্মুলা কি হবে, কিভাবে বের করব দেখো না, আমরা ধরা যাক sin ইনভার্স x টাকে আমরা ধরে নিলাম যে এটা থিটা, তাহলে x কত হবে না sin থিটা, তাহলে cos থিটাটা কত হবে না cos থিটা হয় √1 - sin স্কয়ার থিটা। এবারে sin থিটাটা x, তাহলে এটা হয়ে গেল √1 - x স্কয়ার। তাহলে sin 2 থিটাটা কত হবে না sin 2 থিটা হয়ে যাবে 2 sin থিটা cos থিটা, ঠিক আছে? সেখানে sin থিটা হয়ে গেল x আর cos থিটা হচ্ছে √1 - x স্কয়ার। তাহলে sin 2 থিটার ফর্মুলা এইটা, তাহলে 2 থিটাটা কত লিখতে পারবো না, সাইনটা যদি ওই পাশে যায় তাহলে sin ইনভার্স 2x √1 - x স্কয়ার, তাহলে এটা হয়ে গেল 2 থিটা, থিটা মানে কি sin ইনভার্স x, তাহলে 2 sin ইনভার্স x এর ফর্মুলা আমাদের এখানে চলে এলো sin ইনভার্স 2x √1 - x স্কয়ার। তাহলে এটা 2 sin ইনভার্স x এর ফর্মুলা। ঠিক একই রকম করে 2 cos ইনভার্স x এর ফর্মুলা পাবো। cos ইনভার্স cos 2 থিটার ফর্মুলা কি ছিল, যদি cos এর টার্মে লিখি 2 cos স্কয়ার থিটা -1, তাহলে এটা হয়ে যাবে 2x স্কয়ার -1। এটা হয়ে গেল 2 cos ইনভার্স x এর ফর্মুলা। 2 tan ইনভার্স x এর ফর্মুলা ঠিক একই রকম ভাবে হবে tan 2 থিটার ফর্মুলা থেকে কি আসে না tan 2 থিটার ফর্মুলা ছিল 2 tan থিটা বাই 1 tan স্কয়ার থিটা, তাহলে 2 tan ইনভার্স x এর ফর্মুলা হয়ে যাবে tan ইনভার্স 2x বাই 1 - x স্কয়ার। এইগুলো হচ্ছে ওই 2 দিয়ে অর্থাৎ 2 থিটার সঙ্গে রিলেটেড sin ইনভার্স cos ইনভার্স tan ইনভার্স এর যে ফর্মুলাগুলো সেইগুলো হচ্ছে এইগুলো। এরপর কোণকে দ্বিগুণের বাদ দিয়ে আবার যখন তিন গুণ করতাম ঠিক একই রকম ভাবে আমাদের ফর্মুলাগুলো চলে আসবে। তাহলে সেক্ষেত্রে এখানে যখন 2 sin ইনভার্স x হচ্ছিল তাহলে তিন গুণ হলে তাহলে 3 sin ইনভার্স x হবে, কারণ কোণের আগে 3 চলে আসছে। তাহলে তখন আমাদের sin 3 থিটার কি ফর্মুলা ছিল না 3 sin থিটা - 4 sin কিউব থিটা, সেই জন্য 3 sin ইনভার্স x এর ফর্মুলা হয়ে যাবে sin ইনভার্স 3x - 4x কিউব।
3 cos ইনভার্স x এর ফর্মুলা হয়ে যাবে cos ইনভার্স 4x³ - 3x। 3 tan ইনভার্স x এর ফর্মুলা হয়ে যাবে tan ইনভার্স 3x - x³ by 1 - 3x²। এইগুলো হয়ে গেল দ্বিগুণ আর তিন গুণের অর্থাৎ গুণিতক কোণের সঙ্গে ইনভার্স সার্কুলার ফাংশনের যে ফর্মুলাগুলো রিলেটেড সেই ফর্মুলাগুলো। এবার দেখো গুণিতক কোণে আরেকটা জিনিসও আমরা পড়েছিলাম যে sin 2θ আর cos 2θ এইগুলোর মান আমরা tan এর সাপেক্ষে বের করেছিলাম। sin 2θ এর ফর্মুলা ছিল আমাদের কি না, যখন tan এর টার্মে লিখতাম তো sin 2θ ছিল 2 tan θ by 1 plus tan square θ, আর cos 2θ টা ছিল 1 minus tan square theta by 1 plus tan square theta। তো এইগুলো থেকেও ইনভার্স সার্কুলার ফাংশনে আমাদের দুটো ফর্মুলা আরো চলে আসবে। অর্থাৎ এখানে যদি আমি tan থিটাটাকে x ভাবি আর সাইনটাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে sin ইনভার্স 2x by 1 plus x স্কয়ার ইকুয়াল টু এদিকে পড়ে থাকলো 2 থিটা, তার মানে 2 tan ইনভার্স x। তাহলে 2 tan ইনভার্স x এর দুটো আরো ফর্মুলা পাবো, একটা sin এর টার্মে sin ইনভার্স 2x by 1 plus x স্কয়ার আর একটা cos এর টার্মে cos ইনভার্স 1 minus x স্কয়ার by 1 plus x স্কয়ার। তাহলে দেখো 2 tan ইনভার্স x এর তিনটে ফর্মুলা পেলাম, একটা tan এর সাপেক্ষে, একটা sin এর সাপেক্ষে, একটা cos এর সাপেক্ষে। tan ইনভার্স 2x by 1 minus x স্কয়ার, sin ইনভার্স 2x by 1 plus x স্কয়ার আর cos ইনভার্স 1 minus x স্কয়ার by 1 plus x স্কয়ার। তাহলে এই তিনটে ফর্মুলাই আমাদের অঙ্ক করার সময় কাজে লাগবে। শুধু দেখে নিতে হবে যে কোনটা এখানে দেয়া আছে, অর্থাৎ এইটা যদি থাকে তার জায়গাতেও তুমি 2 tan ইনভার্স x লিখতে পারো, cos ইনভার্স এটা থাকলেও 2 tan ইনভার্স x লেখা যাবে, আবার এইটা থাকলেও 2 tan ইনভার্স x লেখা যাবে। এবার কোনটা কোথায় লিখবো সেটা অঙ্কটা দেখে আমাদেরকে ঠিক করে নিতে হবে যে কোনটা ধরলে আমার অঙ্কটার কাজটা করতে সুবিধা হবে, সলভ করতে সুবিধা হবে প্রবলেমটা। ঠিক আছে, তাহলে এইগুলো গেল গুণিতক কোণের সঙ্গে রিলেটেড ইনভার্স সার্কুলার ফাংশনের যে ফর্মুলাগুলো আছে সেইটা। আর লাস্ট এবারে একটা জিনিস বলে দিই, তাহলে এই ফর্মুলাগুলো মোটামুটি শেষ হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত দেখো যেগুলো আমরা ডিসকাস করলাম সেখানে sin ইনভার্স x, tan ইনভার্স x এইগুলোই লিখেছি। ঠিক আছে, অর্থাৎ x যেটা লিখেছি তার আগে কিন্তু প্লাস চিহ্ন ধরা আছে। এবার আমরা ত্রিকোণমিতিতে যেরকম করেছিলাম যে কোণের মান যেরকম ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, তেমনি যখন sin থিটার মান যেমন পজিটিভ হতে পারে তেমনি নেগেটিভ হতে পারে। কারণ তুমি বলছো যে sin এর মানটা, x এর মানটা -1 থেকে +1 এর মধ্যে থাকবে, অর্থাৎ কখনো কখনো x এর মান নেগেটিভও হতে পারে আবার কখনো পজিটিভও হতে পারে। তো ফর্মুলাগুলোতে যেগুলো আমরা করলাম এতক্ষণ অবধি সেখানে দেখবে x টা কোথাও কিন্তু নেগেটিভ ধরা নেই। এবারে কোনো অঙ্কর ক্ষেত্রে যদি x এর মান নেগেটিভ আসে সেক্ষেত্রে কিভাবে অ্যাডজাস্ট করতে হবে সেইটাও আমাদেরকে জানতে হবে। যে ইনভার্সের ক্ষেত্রে যার ইনভার্স নিচ্ছি সেটা যদি নেগেটিভ হয় তার অ্যাডজাস্টমেন্ট কি হবে। যেরকম ক্লাস 11 আমরা বলেছিলাম যে sin of minus theta equal to minus sin theta, অর্থাৎ কোণের মানটা নেগেটিভ হলে তার প্রভাব ট্রিগোনোমেট্রিক রেশিওগুলোতে কি পড়ে সেটা যেমন আমাদেরকে জানতে হবে, তেমনি ইনভার্সের ক্ষেত্রেও যার ইনভার্স নিচ্ছি সেই ভ্যালুটা যদি নেগেটিভ হয় তার অ্যাডজাস্টমেন্ট কি হবে সেটাও আমাদের জানতে হবে, কারণ অঙ্ক করার সময় লাগবে। কি হবে না, sin ইনভার্স মাইনাস x, tan ইনভার্স মাইনাস x আর কোসেক ইনভার্স মাইনাস x, এই তিনটের ক্ষেত্রে একই নিয়ম, ওই জন্য আমি একসঙ্গে লিখলাম। এইগুলোর ক্ষেত্রে যদি ভেতরে মাইনাস থাকে তাহলে ওই মাইনাস চিহ্নটা বাইরে বেরিয়ে আসবে। যে sin ইনভার্স মাইনাস x মানে মাইনাস sin ইনভার্স x, tan ইনভার্স মাইনাস x ইকুয়াল টু মাইনাস tan ইনভার্স x, কোসেক ইনভার্স মাইনাস x ইকুয়াল টু কোসেক ইনভার্স মাইনাস x। কি করে হচ্ছে না তোমরা নিজেরাই করতে পারবে। ধরো sin ইনভার্স মাইনাস x এইটা তুমি চাইছো, আমরা ধরে নিলাম এটা থিটা, তাহলে মাইনাস x ইকুয়াল টু sin থিটা। এবারে এই মাইনাসটাকে যদি ওই দিকে নিয়ে যাই তাহলে x ইকুয়াল টু মাইনাস sin থিটা। আমরা কি জানি না sin এর কোণটা নেগেটিভ হলে মাইনাসটা বাইরে বেরিয়ে আসে, তাহলে এই মাইনাসটাকে আমি অ্যাঙ্গেলের আগে করে দিতে পারি। এবারে এই সাইনটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে sin ইনভার্স x ইকুয়াল টু মাইনাস থিটা, তাহলে থিটা ইকুয়াল টু কত হয়ে গেল, এই মাইনাসটাকে এই পাশে পাঠিয়ে দাও তাহলে মাইনাস sin ইনভার্স x, তাহলে sin ইনভার্স মাইনাস x ইকুয়াল টু মাইনাস sin ইনভার্স x, কারণ থিটা আমরা এইটা ধরেছিলাম। তাহলে ওইভাবে sin এর ক্ষেত্রে tan আর cosec এর জন্য যদি ভেতরে x টা নেগেটিভ থাকে মাইনাস সাইনটা বাইরে বেরিয়ে চলে আসবে,
আর বাকি তিনটের ক্ষেত্রে বাকিগুলো কি কি রইল, তাহলে cos ইনভার্স মাইনাস x, cot ইনভার্স মাইনাস x আর sec ইনভার্স মাইনাস x। এইগুলোর ক্ষেত্রে মাইনাসটা অ্যাডজাস্ট করতে গেলে পাই মাইনাস করতে হবে, অর্থাৎ পাই মাইনাস cos ইনভার্স x, cot ইনভার্স মাইনাস x টা হবে পাই মাইনাস cot ইনভার্স x আর sec ইনভার্স মাইনাস x টা হবে পাই মাইনাস sec ইনভার্স x। ঠিক আছে, তাহলে এই মাইনাসের অ্যাডজাস্টমেন্ট গুলো আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো অঙ্কের ক্ষেত্রে যখন মাইনাস থাকবে সেগুলোকে এইভাবে আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে অঙ্কটা করার জন্য। তো এইগুলো মোটামুটি ভাবে গেল ফর্মুলার ব্যাপারগুলো, ঠিক আছে, যেগুলো আছে। এইবারে অঙ্ক করার ক্ষেত্রে আরো কিছু জিনিস আমাদেরকে জানতে হবে, সেইগুলোর মধ্যে কি কি লাগবে সেইগুলো আমি একটু একটু এবারে বলছি। আমরা দেখো ইনভার্স সার্কুলার ফাংশন যেটা বলছি বা বিপরীত বৃত্তীয় অপেক্ষক, বিপরীত বৃত্তীয় অপেক্ষক মানে হচ্ছে আগের যে অপেক্ষকটা ছিল তার বিপরীত। তাহলে যে কোনো জিনিস আর তার বিপরীত এরা যদি পাশাপাশি থাকে তাহলে এদের এফেক্টটা কি হতে পারে না একটা আরেকটাকে নালিফাই করবে, ক্যান্সেল করবে। তাহলে সেইভাবে এখানেও আমরা ভাবতে পারি কোথাও যদি এই রকম থাকে ধরো তাহলে কি হবে না সাইন ইনভার্স সাইন থিটা কি হওয়া উচিত না একটা ইনভার্স পাশাপাশি আছে, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে কে পড়ে থাকবে না শুধু থিটা। ঠিক আছে, তুমি নিজেও এটা করে নিতে পারবে। কিভাবে হচ্ছে ধরো সাইন ইনভার্স x টা আমরা ধরে নিলাম থিটা, তাহলে x ইকুয়াল টু কি হয়ে গেল সাইন থিটা। তাহলে এই যে x টা আছে ওই x এর জায়গায় এই মানটা যদি বসাই তাহলে এখান থেকে কি পাবো না সাইন ইনভার্স আর x মানে তো সাইন থিটা ইকুয়াল সাইন থিটা কত চলে থিটা। তাহলে এইভাবে যখন কোনো একটা ইনভার্স আর আরেকটা ইনভার্স ছাড়া একই যদি হয় পাশাপাশি থাকে তাহলে এই দুটো ইচ আদারকে মনে হবে যেন ক্যান্সেল করছে। ক্যান্সেল মানে আমরা ওইরকম কেটে কুটে দেবো না, মনে মনে ভাববো যে একটা আরেকটাকে ক্যান্সেল করলো, তাহলে পড়ে থাকছে কে থিটা। তাহলে এইটা আমাদের অঙ্ক করার সময় কাজে লাগে। এবারে এই যে বললাম যে পাশাপাশি এইভাবে থাকলে উঠে যাবে, এটা কিন্তু সব সময়ই হবে না। তার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে এইখানে যে কোনটা দেয়া আছে থিটাটা এটা যেন ওই সাইন ইনভার্সের যে প্রিন্সিপাল ভ্যালুটা ছিল সেই প্রিন্সিপাল ভ্যালুর মধ্যে যদি থাকে তবেই উঠবে। যদি প্রিন্সিপাল ভ্যালুর মধ্যে না পড়ে তাহলে কিন্তু এরকম একটা ইনভার্স আর একটা ইনভার্স ছাড়া পাশাপাশি থাকলে উঠবে না। এটা যেমন সাইনের ক্ষেত্রে বলছি সবার ক্ষেত্রেই একই নিয়ম। ঠিক আছে, অর্থাৎ এটা তখনই আমরা ওঠাতে পারবো যদি ওই কোণটা যেটা লেখা আছে সেই মানটা আমার ওই মুখ্য মানের ভেতরে বা প্রিন্সিপাল ভ্যালুর মধ্যে পড়ে তবেই এইটা ওঠানো যাবে, না হলে উঠবে না। কি বললাম ব্যাপারটা আমি একটা উদাহরণ নিয়ে ধরো দেখাচ্ছি তোমাদের। ধরো কোথাও এই রকম রয়েছে যে সাইন ইনভার্স সাইন 2π/3, এটার ভ্যালুটা কত হবে না সাইন ইনভার্স সাইন পাশাপাশি আছে একটা ইনভার্স ছাড়া, তাহলে আমরা নিয়ম হিসেবে যদি বলি তাহলে একটা আরেকটাকে ক্যান্সেল করবে, তাহলে হওয়া উচিত 2π/3। কিন্তু এটা 2π/3 হবে না। কেন হবে না? কারণ 2π/3 মানে কত 120 ডিগ্রি। আমরা দেখেছিলাম সাইনের প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রি। তো -90 থেকে +90 এর মধ্যে 120 ডিগ্রি তো কোনো মতেই আসে না। তাহলে এইটার মান কিন্তু 2π/3 হবে না, যদিও একটা ইনভার্স আর একটা ইনভার্স ছাড়া একই জিনিসের পাশাপাশি ছিল তা সত্ত্বেও। এবার কথা হলো এইটার মান যদি 2π/3 না হয় তাহলে এইটার মানটা আমরা বের কি করে করব না বের করতে গেলে তাহলে এবারে ক্লাস 11 এর টাকা আমাদেরকে ফিরে যেতে হবে। কিভাবে করব না এটার মান তাহলে 2π/3 হলো না, এবার হবে কত কিভাবে করছি দেখো না এটা সাইন ইনভার্স আছে, সাইন 2π/3 টাকে আমরা লিখতে পারি ওই অল সাইন tan cos যেভাবে আমরা ভাঙতাম পাই মাইনাস π/3। তাহলে পাই মাইনাস π/3 করলে 2π/3 আসছে। এবার sin পাই মাইনাস π/3 তো 120 ডিগ্রিটা কোন ঘরে থাকে সেকেন্ড কোয়াড্রেন্টে, যেটা sin এর নিজেরই ঘর, সাইনই আছে তাহলে পজিটিভ হবে। পাই মানে 90 এর ইভেন মাল্টিপল, 90 এর জোড় গুণিতক, তাহলে 90 এর জোড় গুণিতক হলে তাহলে অনুপাতটা পাল্টায় না, সাইনটা তাহলে সাইনই থাকবে, তাহলে হয়ে গেল sin π/3। এইবারে দেখো π/3 মানে কত 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রিটা আমার সাইনের যে মুখ্য মান ছিল -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রি, তার মধ্যে তো 60 ডিগ্রিটা পড়ে। তাহলে এখন কিন্তু সাইন ইনভার্স আর সাইন পাশাপাশি আছে, এইটা আমরা উঠাতে পারবো। তাহলে ভ্যালুটা কত হয়ে যাবে না ভ্যালুটা হবে π/3। তাহলে এইটার ভ্যালু হবে π/3, 2π/3 কিন্তু হলো না।
তাহলে এইভাবে যখন একটা ইনভার্স আর একটা ইনভার্স ছাড়া পাশাপাশি থাকবে, তখন ওঠাতে গেলে কিন্তু আমাদেরকে একটা জিনিস ভালো করে দেখে নিতে হবে যে ওই যে মানটা কোনটা যেটা ওখানে আছে সেটা ওর মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালুর মধ্যে আছে কিনা। যদি প্রিন্সিপাল ভ্যালুর মধ্যে থাকে তাহলেই কিন্তু একটা আরেকটাকে ক্যান্সেল করবে, দিয়ে উঠে যাবে। যদি তার মধ্যে না থাকে তাহলে কিন্তু উঠবে না, ঠিক আছে। তখন আমাদেরকে এইভাবে ক্লাস 11-এর নিয়ম অনুযায়ী ওটাকে ভেঙে মুখ্য মানের মধ্যে নিয়ে আসতে হবে। নিয়ে এলে তখন কিন্তু আমরা ওইটাকে উঠিয়ে ওই মানটা পেয়ে যাবো যেটা কত হবে, ঠিক আছে। তাহলে এইগুলো গেল আমাদের বিপরীত বৃত্তীয় অপেক্ষকের যে থিওরি পার্ট বা ফর্মুলা যেগুলো আমাদের জানতে হবে, সেইগুলোকে আমরা আলোচনা করলাম। এর পরের দিন আমরা এইটা ফর্মুলাগুলো তোমরা ভালো করে দেখে রাখবে, এই ফর্মুলাগুলোকে কাজে লাগিয়ে কিভাবে বিভিন্ন অঙ্ক করতে হবে সেইগুলো আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব।